সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ ডেটাস্কেপ রিসার্চ রাউন্ড আপ পাওয়ার্ড বাই মারনেটে। আপনারা জানেন যে আমরা প্রতি 15 দিন অন্তর অন্তর একটি করে রিসার্চ পডকাস্ট করে থাকি। তো রিসার্চ পডকাস্টে আমরা একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকেও আমরা তার ব্যতিক্রম নই। আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি একজন অতিথিকে। তার আগে বলে দিচ্ছি, এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তরু শাহরিয়ার স্বর্গ। সুপ্রিয় দর্শক, ডেটাস্কেপ রিসার্চ রাউন্ড আপ পাওয়ার্ড বাই মারনেটে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর হামিদা বেগম, সহযোগী অধ্যাপক, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। ম্যাম, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের পডকাস্টে। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাডাম, কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম, প্রথমে যে প্রশ্নটি আপনাকে করতে চাই সেটি হচ্ছে যে আমরা একেবারে গল্পের ছলে রিসার্চ ওরিয়েন্টেড যে বিষয়গুলো আছে নানান কিছু সম্পর্কে জানবো। শুরুর দিকে আপনার রিসার্চের হাতেখড়িটা কিভাবে হয়েছিল? ধন্যবাদ। আসলে হাতেখড়ি যেটা রিসার্চ করব এভাবে ভেবে তো আমি হায়ার এডুকেশনে আসিনি। উচ্চশিক্ষা নিয়েছি আমি বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে, বাংলা সাহিত্যে। তো এখানে পড়াশোনা করতে এসে প্রশ্ন রেডি করতে গিয়ে, অ্যাসাইনমেন্টগুলো তৈরি করতে গিয়ে, বড় বড় লেখকদের আমাদের যারা আছেন তাদের বই, তাদের বিভিন্ন জার্নালগুলো করতে গিয়ে আমার মধ্যে এই ধরনের একটা আগ্রহ তৈরি হয়েছে যে আমিও তো নতুন কোনো আইডিয়া এই পড়াগুলো পড়তে গিয়ে এই ধরনের একটা আইডিয়া আমার মধ্যে এসেছে। মূলত বলা যায় তখন থেকেই আমার জার্নালের বা গবেষণা বিষয়ে হাতেখড়ি। সেটি কি একেবারে বিশ্ববিদ্যালয়ে যখন আপনি শিক্ষার্থী ছিলেন সেই সময়টার কথা বলছেন? অবশ্যই সেই সময় আসলে আমি যখন মাস্টার্সের যেহেতু একটু ভালো রেজাল্ট ছিল, আমি ওই গবেষণা গ্রুপের রিসার্চ গ্রুপের স্টুডেন্ট ছিলাম। মূলত আমার গবেষণার হাতেখড়ি হয়েছে, আমার শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মহিবুল আজিজ স্যার, ওনার মাধ্যমে আসলে এই জার্নালের যে মেথোডোলজিগুলো বা হাতেখড়ি যে সিস্টেম বা রীতিনীতিগুলো ওনার কাছ থেকেই আমার শেখা। আর মূলত সেভাবেই জার্নালের প্রতি আমার একটা আগ্রহ তৈরি হয়েছে যে নতুন কোনো আইডিয়া কোনো বই পড়লে বা লেখালেখি করলে, কোনো প্রশ্ন তৈরি করতে গিয়ে আমার মধ্যেও নতুন নতুন কিছু আইডিয়া ক্রিয়েট হতো। যে আমার মনে হতো যে তাহলে আরও বেশি যদি পড়ি, যে ওই লেখক বা ওই লেখার কে যদি চ্যালেঞ্জ হিসেবে নেই, তাহলে কিন্তু নতুন একটা চিন্তা বা ভাবনা আমি নিজে আমার ক্রিয়েট হতে পারে। এভাবেই মূলত জার্নালে লেখালেখি। আচ্ছা, রিসার্চের শুরুটা একেবারেই বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যখন আপনি পড়ছেন, সেই তখন থেকে। ম্যাম, আমরা জানি যে আপনি বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা করেছেন এবং আপনার যে পিএইচডি সেটি বাংলা ভাষা ও সাহিত্যের একটি উপাদান, বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলের যে মানুষের জীবন ব্যবস্থা সেটির উপরে কিন্তু আপনার পিএইচডিটা করা। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে ম্যাম, আপনি যখন পিএইচডিটা শুরু করেছিলেন, আপনার পিএইচডি শুরু করার প্রক্রিয়াটা কেমন ছিল এবং কোন বিষয় নিয়ে আপনি আসলে পিএইচডি করেছেন সেটা সম্পর্কে একটু ছোট্ট করে প্রথমে জানতে চাই। ধন্যবাদ। খুব ভালো লাগলো যে গবেষণা করেছি আজকে থেকে অনেক বছর আগে। বিশ্ববিদ্যালয়ে আমি সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। তো মূলত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসে বা শিক্ষক হওয়ার পর আমার মনে হলো যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পড়াশোনাটা গবেষণাধর্মী হওয়া উচিত। কারণ আমরা যখন এই উচ্চশিক্ষা স্তরে চলে আসি, তখন আমার মনে হয় যে আমাদেরও কিছু দেওয়ার আছে। যে শুধু পড়ালাম বা পড়ে গেলাম, দিস ইজ নট। আমার মনে হয় যে আমি যে জ্ঞানটা অর্জন করলাম সেটা শুধু শিক্ষার্থীদেরকে দেওয়া নয়, এর মধ্য দিয়ে আমার যে জিজ্ঞাসা বা আমার যে ভাবনাগুলো সেগুলো যেন আমি তাদের মধ্যে ছড়িয়ে দিতে পারি। তো গবেষণা তো মূলত এটাই, যে কিছু ফাইন্ডিংস পাওয়া, যে আমি যদি সেটা বের করতে পারি এবং সেটা যদি আমাদের শুধুমাত্র শিক্ষার্থী না, আমার তো মনে হয় যে গবেষণা করা দরকার দেশের এবং দশের কল্যাণের জন্য। তো আমরা যে গবেষণা করছি সেটা আমার পিএইচডির গবেষণা ছিল মূলত সমুদ্র উপকূলবর্তী মানুষের জীবনযাপনটা বাংলা সাহিত্যের উপন্যাসে কিভাবে এসেছে, বাংলাদেশের উপন্যাসে সমুদ্র উপকূলবর্তী জীবন ও জনপদ, এই বিষয়ে ছিল। তো এই বিষয়ে কাজ করতে গিয়ে আসলে
অনেক ধরনের অভিজ্ঞতা আমার হয়েছে, কারণ সম্পূর্ণ একটা ব্যতিক্রমধর্মী জনপদ হচ্ছে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী অঞ্চল। তো এই বিষয়ে কাজ করতে গিয়ে আমি দেখলাম যে আমরা যারা সমতলে আছি, স্থলভাগের দিকে আছি, তাদের সাথে একটা বিরাট পার্থক্য আছে। যে একই দেশে আমরা থাকি, একই দেশে একই জাতি, কিন্তু দেখা যাচ্ছে যে খুবই মানবেতর জীবনযাপন ওই অঞ্চলে। ওখানকার কালচার, তাদের সেটা ফুড বলি, ড্রেস বলি বা পেশা বলি, যেটাই বলি না কেন, একেবারে একটা অরক্ষিত জনপদ। এখন অবশ্য যদিও অনেক ডেভেলপ হয়েছে কিছুটা, কিন্তু আগে যদি আমরা দেখতে পাই, যখন আমি কাজ করতে গেলাম, যে ওখানে ফিল্ড ওয়ার্কে গিয়েছিলাম, তো ওখানে যে জীবনযাপনটা দেখেছি আসলে সেটা খুবই মানবেতর। ওরা জানি না যে আমাদের মৌলিক অধিকার সম্পর্কে, চিকিৎসা ব্যবস্থা, পেশা বা শিক্ষা, এগুলোর কোনো ধারে কাছেই নেই। মানে একেবারে যেটা মানুষের মৌলিক অধিকারগুলো আছে সেই জায়গা থেকে তারা ন্যূনতম মৌলিক অধিকারের বাস্তবায়নটাও কি তখন পরিলক্ষিত হয়েছে যে সেই সুযোগগুলো তারা পাচ্ছে না? হ্যাঁ, মানে শিক্ষার অধিকার বিষয়টা তো অজানা বলা যায়। তো আমাকে খুবই আসলে মানে আমি খুব মানে অবাক হয়েছি বা খুব খারাপ লেগেছে বিষয়টা। তো আসলে উপন্যাসের ভিতর জীবনযাপনটা যেভাবে এসেছে না, বাস্তবে কিন্তু তার আরও অনেক মানে ডিফারেন্স আছে। যে ওখানে যখন গেলাম আমি ওটা করতে গিয়ে সমুদ্র উপকূলবর্তী জীবনযাপনটা মানুষের যে ওদের যাপিত জীবনের সঙ্গে পরিচিত হতে গিয়ে বা ওখানে কেস স্টাডিগুলো করতে গিয়ে দেখলাম ফিল্ড ওয়ার্কে যে ডিপ সি, যেখানে গভীর সমুদ্রের জীবনযাপন আরও অন্যরকম। যে আমরা অনেক সময় হয় না, একটা সময় ছিল যে হজে যাওয়ার সময় আপনজনদের কাছ থেকে বিদায় নিয়ে যেত, মানে একটা সময় ছিল, নট এখন না। তো মানে আর ফিরবে কিনা তেমন কোনো নিশ্চয়তা নেই। ঠিক সমুদ্র উপকূলেও জীবনযাপনও এমন একটা সংস্কৃতি আছে যে তারা যখন ডিপ সিতে যায়, আর ওদের পেশার প্রয়োজনে ওরা তাদের আপনজনদের কাছ থেকে অনেকটা চিরবিদায় নিয়ে নেয়। তো ওখানে যে পরিবেশ, মানে ডিপসিতে, ওইটা খুবই আসলে জীবন মানে বেঁচে থাকার মতো অনুকূল নয়, মানে প্রতিকূল পরিবেশে, যেগুলো আসলে আমাদের যে বাংলা উপন্যাস সাহিত্য উপন্যাসিকরা লিখেছেন, তাদের নিজস্ব অভিজ্ঞতা দিয়ে লিখেছেন। ওই অঞ্চলের উপন্যাসিকরা যারা ওখানে জন্মগ্রহণ করেছেন তাদের প্রত্যক্ষ দৃষ্টিতেই তুলে ধরা, ওটাই আসলে বাস্তবিকভাবে আমি কাজ করতে গিয়ে দেখলাম যে তার চেয়েও আরও বেশি মারাত্মক। একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম ম্যাম, যেটা হচ্ছে যে আমরা যখন সাহিত্যে বা বিভিন্ন রিটেন ফর্মে যখন আমরা যে যাপিত জীবনের ব্যাপারগুলো পড়ি বা জেনেছি, আপনি যখন এটা করেছেন, আপনি ফিল্ড ওয়ার্ক করেছেন, তারপর হচ্ছে অনেক কেস স্টাডি, তারপর হচ্ছে লিটারেচার রিভিউ, এগুলো ছিল। তো এই কাজগুলো করতে যেয়ে রিটেন টেক্সটের সাথে যেই ধরনের সম্পর্ক বা পড়া হয়েছে, এবং আপনি যখন প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে গেলেন, সেখানে যে আপনার আসলে পারসেপশনটা কেমন হলো? মানে ধরা যে আমরা যখন রিটেন ফর্ম পড়ছি তখন একরকম করে ইন্টারপ্রিটেশনটা হচ্ছে, কিন্তু আপনি যখন সরাসরি দেখছেন তখন কি আপনার সংবেদনশীলতার জায়গাটা বা অনুভূতির জায়গাটা কি ওই রিটেন ফর্ম এবং সরাসরি দেখার মধ্যে যে গভীরত্ব বা পার্থক্যটা থাকে সেটা কেমন করে হয়েছিল? বা গভীরতা তো আছেই অবশ্যই, সম্পূর্ণ যেটা আমরা পড়ছি এবং সরাসরি গিয়ে দেখছি অবশ্যই সেটা আলাদা হবেই, ওটা অনেকটা জীবন্ত, যার জন্য আমার মানে ভাবনাটুকু আরও বেশি ডেভেলপ করেছে। যে আমার লিখতে গিয়ে সরাসরি প্রত্যক্ষ মানুষের সাথে কথা বলে যে ধারণা বা যে জ্ঞান আমি অর্জন করলাম, ওটাই আসলে আমার গবেষণার প্রতি আমার আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। যে আমি এই ফিল্ডে কাজ করলাম, আমি আরও বিশেষ করে আমার ফিল্ডটা হচ্ছে আমার বাংলাদেশের নিম্নবর্গ মানুষের নিয়েই আমার ইন্টারেস্ট বেশি। কারণ ওখানে সমুদ্র উপকূলবর্তী যে জীবনযাপন দেখেছে, যে কটা উপন্যাসের উপর আমি কাজ করেছি, তারাও যেভাবে তুলে ধরেছেন, আমার কাছে ওই ফিল্ডে গিয়ে আমার মনে হচ্ছিল আমি আরও মানে আমার ভাবনা আরও বেশি প্রমোট হতে পারে, যে আরও বেশি বাস্তব, আরও বেশি মানে প্রত্যক্ষ। আমার কাছে যে বিষয়টি মনে হচ্ছে, অন্যান্য যারা গবেষণা করে, আমরা যারা পারফর্মিং আর্টসে আছি বা বাংলা সাহিত্য বা ইংরেজি সাহিত্যে আছে, তারা কিন্তু
সাংস্কৃতিক উপাদান অথবা যে লিটারেচার বেস যে উপাদানগুলো আছে, কবিতা, নাটক বা উপন্যাসের জায়গাগুলো, সেগুলো নিয়ে কাজ করে। তো সেখানে লিটারেচারের যে পার্সপেক্টিভটা থাকে সেটা অনেক গভীরভাবে প্রতীত, কিন্তু আপনার যে বিষয়টা সেটা একেবারে সমাজ বাস্তবতা, মানুষের জীবন কাঠামো, সেই জায়গাটি আপনি যখন বলছেন আমার কিন্তু চোখের মধ্যে ভাসছিল ওই যে জায়গাটা। ম্যাম, একটু জানতে চাই, এই যে নিম্নবর্গীয় মানুষগুলো আছে তারা একেবারেই শিক্ষা থেকে বঞ্চিত, মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত। আপনার যে রিসার্চের কাজটি আপনি করেছেন, এই রিসার্চের পরে সেটার ইম্প্যাক্টটা কেমন এসেছিল? ধন্যবাদ। এটা আসলে খুবই ভালো প্রশ্নটা, আমার খুবই ভালো লেগেছে এই জন্য যে ঠিক এটারই মুখোমুখি আমি হয়েছিলাম, যে আমি যখন সমুদ্র উপকূলবর্তী আর নদী উপকূল এর মধ্যে একটা বিরাট পার্থক্য আছে, ওটা আমি দেখানোর চেষ্টা করেছি। কারণ একটা বিষয় হচ্ছে যে নদী উপকূলের মানুষটা যখন প্রতিকূলতার মুখোমুখি হয়, প্রাকৃতিক হোক মানুষের শোষণ বঞ্চনা, প্রকৃতিরও শোষণ বঞ্চনা আছে তাদের, এগুলোর মুখোমুখি হলে ওরা কিন্তু খুব ইজিলি মানে স্থলভাগের জায়গাগুলোতে ফিরে আসতে পারে, যে একটা সিকিউরিটি তারা পায়। কিন্তু সমুদ্র উপকূলে মানুষরা তা পায় না। তারা হঠাৎ করে তাদের জীবন, হঠাৎ করে তাদের নিভে যাওয়া, যে হঠাৎ করে টর্নেডো হলো, সাগরে ঝড় উঠলো, ওরা জানেও না। হয়তো দেখা যাচ্ছে প্রকৃতি অনেক ফ্রেশ, রৌদ্র উজ্জ্বল দিন, কিন্তু হঠাৎ করে টর্নেডোর মাঝখানে ওদের দ্বীপটা চলে গেল। একটা নিরন্তর অনিশ্চয়তার জায়গা তৈরি হয়ে যায়, অরক্ষিত এবং অনিশ্চয়তায় তাদের জীবন। এই জীবনের সাথে আসলে তো আমাদের মূল ভূখণ্ড অতটা পরিচিত না আমার কাছে। এই জন্যই আমি মূলত ওই উপকূলবর্তী জীবনযাপনের সাথেই আমার গবেষণার কাজটাকে সম্পৃক্ত রাখতে চেয়েছিলাম। যেমন আমার এটা দেখে বিভিন্ন এনজিওরা যারা উপকূলবর্তী, সমুদ্র উপকূলবর্তী জীবনযাপনের বিষয় নিয়ে কাজ করছে, তারা অনেকেই আমার এই কাজটা নিয়ে এগোতে চেয়েছে, আমাকে ইনভাইট করেছে যখন ওদের হয়ে কাজ করার জন্য। আবার অনেকে যারা এই উপকূলবর্তী অঞ্চল নিয়ে কাজ করেন তারাও আবার আমার কাছ থেকে জেনে নেন বা ওদের যে ফিল্ড ওয়ার্কে যাওয়ার আগে সহযোগিতাগুলো। তার মানে এই রিসার্চের পরে, পোস্ট রিসার্চের পরে যে জায়গাগুলো হচ্ছে যে এটা একটা তো ডেটা থাকে, কালেকশন থাকছেই, তো একটু লিটারেরি জায়গা থেকে বা লিটারেচারের জায়গা থেকে এইটার ইম্প্যাক্টটা আসলে বহমান, যেটা পরবর্তী গবেষক যারা আসবে, অথবা যেহেতু এটা অনেকটাই হচ্ছে সোশ্যাল একটা আসপেক্ট এখানে জড়িত ছিল, তারাও উপকৃত হয়েছে। যেমন একটু বলি, জি প্লিজ। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক কাজ করছেন এই উপকূলবর্তী অঞ্চলের উপন্যাস নিয়ে বাংলাদেশে। তারাও কিন্তু আমার বইটা বা আমার মানে এই রিসার্চ ওয়ার্কটা চেয়েছে যে আমার কাছ থেকে, তো যেহেতু এটা বই আকারে বেরিয়েছে আমি তাদেরকে দিয়েছি। এটাও আমার জন্য, তার মানে এই যে একটা আদান প্রদান, আমরা পডকাস্টের আগে কথা বলছিলাম যে একটা ক্রস বর্ডার রিসার্চ, যে একটা অরিয়েন্টেশনের ব্যাপার বা সেটাকে সংমিশ্রণ করা জায়গাটা, সেটা কিন্তু আপনার এই রিসার্চের মাধ্যমে অনেকটা হয়েছে। আমরা জানি যে গবেষণা একটা ভীষণ জটিল প্রক্রিয়া এবং এতে হচ্ছে সাধনার জায়গা লাগে এবং লেগে থাকতে হয়। তো নারী হিসেবে স্বভাবত মানে যারা গবেষণা করেন, এখানে আমি জেন্ডার আইডেন্টিটিটা আলাদা করে করতে চাইনি, কিন্তু আমার যেটি প্রাসঙ্গিকভাবে মনে হলো যে আমাদের দেশে যারা নারী শিক্ষক আছেন বা নারী গবেষক আছেন, তারা এক ধরনের প্রতিকূলতা বা এক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। আবার পুরুষ গবেষক বা পুরুষ শিক্ষক যারা আছেন তারাও আলাদা ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে যায়। তো একজন গবেষক ডক্টর হামিদা কি ধরনের প্রতিকূলতা ফেস করেছে বা ঝামেলা কি হয়েছিল, প্রতিবন্ধকতার জায়গাটাই শুনতে চাই। আসলে গবেষণার ক্ষেত্রে আমি বলবো যে জেন্ডারের যে বিষয়টা, সেটা নারী পুরুষ না, শুধু যে নারীরা না, নারী পুরুষ প্রত্যেকেই ফিল্ড ওয়ার্ক বা স্টাডি করতে গিয়ে অনেক রকম সমস্যার মুখোমুখি হয়। বাংলাদেশের নারীও তো আমরা জানি, এটা সবার জন্য বিদিত যে বাংলাদেশের নারীরা সবসময় তুচ্ছ, তাচ্ছিল্য, অবহেলা বা একটা ডিসক্রিমিনেশনের মুখোমুখি তাদের জন্মগত এটা হয়ে আসছে। সেক্ষেত্রে আমি একজন নারী হিসেবে বলবো যে গবেষণার কাজে আমি পরিবার বা সামাজিকভাবে আল্লাহর রহমতে কোনো রকম সমস্যার মুখোমুখি হইনি। তবে এটা সাধারণত সবারই হয়, ফিল্ড ওয়ার্কে গিয়ে যে সমস্যাগুলোর মুখোমুখি সেটা হয়েছিলাম, সেটা হয়তো যে ডিপ সিতে যাওয়ার কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়া। এগুলো ছাড়া ইনশাল্লাহ আমি কোনো ধরনের এই গবেষণার কাজ করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হইনি, বরং সহযোগিতা পেয়েছি আমার পরিবারের কাছ থেকে এবং সবার কাছ থেকে। একটা জিনিস হচ্ছে যে আমরা সাধারণত যারা উপকূলবর্তী অঞ্চলগুলোতে বসবাস করি না, তারা আসলে ওখানকার এনভায়রনমেন্ট, ওখানকার যে
গতি প্রকৃতি আছে সেটা সম্পর্কে কিন্তু আমাদের ধারণা নেই। তো স্বভাবতই ওখানে যেই একটা প্রতিকূল পরিস্থিতি, সেখানে যারা সার্ভাইভ করছে তাদেরই কিন্তু সার্ভাইভ করতে অনেক কষ্ট হচ্ছে, তার স্ট্র্যাটেজিটা জানে। কিন্তু একজন গবেষক হিসেবে যখন আপনার ইন্টারেস্ট হয়েছে তখন সেই জায়গায় অ্যাডাপ্টেশনের জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। তো সেক্ষেত্রে যে অবস্ট্রাগলগুলো তৈরি হচ্ছিল বা ফিজিক্যালি কমপ্লিকেশন হচ্ছে, অসুস্থ হয়ে যাওয়ার ব্যাপারটা, বা সাধারণত ডিপসিতে সার্ভাইভ করাটা কিন্তু অনেকটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, শারীরিকভাবে মানসিকভাবে একটা জায়গা থাকে। তো সেই অবস্ট্রাগলগুলো রিসার্চার হিসেবে কিভাবে ওভারকাম করেছিলেন? ওটা তো বললাম যে এই বিষয়টাই আসলে মুখোমুখি হয়েছিলাম, যেহেতু আমি সব দিক দিয়ে সহযোগিতা পেয়েছি। তো ওগুলো আমার কাছে হয়তো শারীরিকভাবে কিছুটা আমি মানে বাধাগ্রস্ত হলো, মানে অসুস্থ হয়ে পড়লো, কিন্তু যেহেতু আমার ভাবনার জগৎটুকু বা আমার চিন্তাটা প্রতি যথেষ্ট আগ্রহ ছিল, আমি যথেষ্ট, এই জন্য আমি ওই বিষয়গুলো ওভারকাম করতে পেরেছি। আচ্ছা, মানে সামগ্রিকভাবে যেটা হচ্ছে এক ধরনের কোঅপারেশন ছিল, সেটার জন্য সহজ হয়েছে। এটা আসলে ব্লেজিং। ফ্যামিলি, আপনি যে কর্মস্থল, সবকিছু মিলে একটা জায়গা তৈরি হয়ে যায়। কারণ পিএইচডি রিসার্চ একটা জটিল প্রক্রিয়া, সেখানে মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, নানানভাবে কিন্তু ইনভলভ থাকতে হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে যে রিসার্চের যে ইনভলভমেন্টটা তৈরি হয় সেটা অনেকটুকু মস্তিষ্কজাত ব্যাপার, সেটার সাথে অর্থনৈতিক ব্যাপার আছে এবং নানান একটা জায়গা তৈরি হয়। ম্যাম, আমি একটু জানতে চাই যে আপনি একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছেন, আমরা বলছিলাম শুরুতেই সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। তো এই যে শিক্ষকতার সাথে গবেষণার সম্পর্কটা ওতপ্রোতভাবে জড়িত, একজন শিক্ষককে কেন গবেষণা করতে হবে? আসলে আমি তো প্রথমেই বলেছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলে অবশ্যই গবেষণা ধর্মী তার কোয়ালিফিকেশনস থাকতে হবে। কারণ আমরা তো আসলে পড়ি, শুধুমাত্র পড়িয়ে গেলাম, বাট এই যে জ্ঞানটা আমি অর্জন করলাম, আমি যদি নতুন কিছু তৈরি করতে না পারি, আর সেটা যদি আমার ভাবনার জগৎটাকে যদি আমি আরও মডিফাই করতে না পারি, প্রমোট করতে না পারি, তাহলে তো আর মানে আমার এটা পরিপূর্ণ হলো না, জ্ঞান অর্জনটা পরিপূর্ণ হলো না। তো বিশ্ববিদ্যালয় যেহেতু উচ্চশিক্ষার কেন্দ্র, তো সেখানে আমার মনে হয় জ্ঞান বিতরণটা ওরকমই হওয়া উচিত, ওই স্ট্যান্ডার্ড লেভেলটা ওরকমই হওয়া উচিত। শুধু যে আমরা যে প্রাইমারি লেভেলে যে পড়াশোনাগুলো করে এসছি, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা আমার মনে হয় সেরকম হওয়া উচিত নয়। এই জন্য অবশ্যই গবেষণার দরকার আছে। আর আমি যেটা বলতে চাই, যেমন আমি বললাম যে আমি যখন একটা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন বিভাগীয় প্রধান ছিলাম, আমি আমার যে সহকর্মী আছে যারা লেকচারার বা জয়েন করেছে, আমি প্রত্যেককে কিন্তু অনেকটা ফোর্স করতাম যে গবেষণা করো। এবং আমার নিজেরও কিন্তু, আমাদের বিভাগ থেকে আমি নিজেও কিন্তু একটা পিয়ার রিভিউ জার্নাল, এই প্রসঙ্গে আমরা আসবো, আমি একটু বিস্তারিতভাবে জানবো। তার আগে আমরা একটু গ্রাউন্ডের কথা জানতে চাচ্ছিলাম। সেটি হচ্ছে যে প্রতিকূলতার কথা জানলাম, তারপর সম্ভাবনার জায়গা আছে, এবং আমি নিজেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু আমি প্রশ্নটা এই জন্যই করেছিলাম, একটু বোকা প্রশ্ন, যে শিক্ষকদের কেন গবেষণা করতে হবে। সেটি মানে আপনার সাথে আমি একটু সংযোগ করতে চাই। সেটি হচ্ছে যে এটা মূলত, এই প্রশ্নটা আমি সব গেস্টদেরকেই করে থাকি, কারণ এখানে শুধুমাত্র শিক্ষকরা আসেন না, এখানে প্রফেশনাল রিসার্চাররা আসেন, সোশ্যাল ডেভেলপমেন্টে যারা কাজ করেন, রিসার্চ ওরিয়েন্টেড জায়গায় তারা কাজ করেন। তো শিক্ষকদের জন্য গবেষণাটা একেবারেই ম্যান্ডেটরি, কিন্তু এটি আসলে একটা মানে নিরন্তর প্রক্রিয়া, যেটি হচ্ছে যে গবেষণার মাধ্যমে আমরা জ্ঞান সৃজন করছি, সেই জ্ঞানটাকে হচ্ছে আমরা ডিসামিনেট বা বিতরণের জায়গা তৈরি করছি। সেই জায়গাটি আমরা একটু স্পেসিফিকভাবে শুনতে চাচ্ছিলাম। খুবই চমৎকার করে আপনি বলছিলেন ম্যাম। তো আরেকটা বিষয় একটু জানতে চাই যে আপনি প্রথমত একজন গবেষক হিসেবে একটা চমৎকার জার্নি আপনার পিএইচডিতে করেছেন, এবং খুবই চমৎকারভাবে সেটার একটা ডিসার্টেশন হয়েছে, ডিগ্রি হয়েছে, পাবলিকেশন হয়েছে। এই প্রসঙ্গটা আমরা অনেকটা সুন্দর করে জানলাম। এবং হচ্ছে গবেষণার ক্ষেত্রে আপনার আসলে অনুপ্রেরণা আসলে কারা ছিল? যেমন থাকে না মানুষের, যে আমি আইডল হিসেবে বা আমার আইডল পার্সন হিসেবে আমি অনেককে চিন্তা করি যে আমার গবেষণার ক্ষেত্রে এরকম। তো ডক্টর হামিদার ক্ষেত্রে এরকম কি ছিল যে গবেষণার ক্ষেত্রে আমার আইডল পার্সন? ধন্যবাদ, প্রশ্নটা খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে আমার। অ্যাকচুয়ালি আমার এরকম কোনো ফিক্সড বা নির্দিষ্ট কোনো গবেষক যে আমি পছন্দ করি বা অনুপ্রাণিত হয়েছি তা কিন্তু নয়। আমি আসলে মানে প্রতিনিয়তই খবর রাখি যে কারা লিখছেন, নিয়মিত কারা লিখছেন। সেটা যে একেবারে সাহিত্য ভিত্তিক হতে হবে এমন কোনো বিষয় নয়। যেমন হতে পারে না যে সুন্দরবন অঞ্চলের যে অবনতি বা ওখানে যে বনাঞ্চল ধ্বংস
আবার যে মৎস্য ক্ষেত্রের উন্নতি, কৃষি সম্পদের এগুলোর ডেভেলপ করার জন্য যে গবেষণাগুলো হচ্ছে, ওগুলো আমাকে আসলে খুব মানে টানে, বা আমি ওই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই। কারণ আমার মনে হয় যে একটা দেশের ডেভেলপমেন্টের জন্য উচ্চশিক্ষিত জনগোষ্ঠী যেমন দরকার, সেটার মতো গবেষণার প্রয়োজন আছে। আরও বেশি সামনে এগিয়ে যাওয়ার জন্য গবেষণাটা খুবই জরুরি। আরও নতুন নতুন মানে পদ্ধতি, রীতি, এগুলোর মধ্য দিয়ে যেন দেশটা যেন আরও এগিয়ে যায়। মানে মূলত আসলে যদিও আমরা বলি যে এটা একটা পলিসি মেকারদের কাজ, আমাদের কাজ হচ্ছে ফাইন্ডিংসটা বের করে দেওয়া, কিন্তু যদি বের করে দেওয়ার পরও আমার দেশ এবং জনগোষ্ঠীর যদি কোনো কল্যাণ না হয়, তাহলে উন্নত জনগোষ্ঠী হয়ে এটা সম্ভব না। কারণ হচ্ছে পলিসি মেকাররা হয়তোবা তারা ইমপ্লিমেন্টেশনে কাজ করে, কিন্তু গবেষণালব্ধ যে তথ্য উপাত্তগুলো আছে সেটা থেকে তাদের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে একটা অগ্রগণ্য জায়গা তৈরি হয়। আমরা একটু আসবো যে আপনি গবেষক হিসেবে জার্নি করছিলেন, তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা আসার পরে আপনি বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন, এবং অ্যাডিশনালি যেটা হয়েছে যে ওই আবার গবেষণা পত্রিকার সাথে যুক্ত হওয়া, আপনার বিভাগ থেকে একটা গবেষণা পত্রিকা বের হয়, এবং এছাড়াও আপনি কি আরো অন্য কোনো গবেষণা পত্রিকার সাথে যুক্ত আছেন কিনা, এবং গবেষণা জার্নাল সম্পাদনার অভিজ্ঞতা এবং প্রক্রিয়াগুলো সম্পর্কে একটু জানতে চাই। না, আমি মূলত আমার বিভাগের জার্নালটাই সম্পাদনা করে থাকি, যেহেতু বছরে 2টা জার্নাল আমরা বের করি। আমার জার্নালের যে লেখালেখির যে স্ট্রাকচারটা, সেটা আমরা বাংলাদেশের বাইরেও পশ্চিমবঙ্গের যে আসাম, গুয়াহাটি ইউনিভার্সিটি, ওখান বাংলা বিভাগের শিক্ষকরাও আমার এই জার্নালে লেখা দিয়ে থাকেন। আর এই যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ওখানকার শিক্ষকরাও এখানে, ওনাদের লেখাও এখানে থাকে। আর আমার বিভাগের সমস্ত শিক্ষকরাই লেখেন, মানে জাস্ট গবেষক হয়ে ওঠার প্রস্তুতি বলা যায়। তাছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু আইআরটি ডিপার্টমেন্ট আছে, যারা গবেষণার কাজগুলো করছেন, শিক্ষকদেরকে ইন্সপায়ার করেন, এবং নিয়মিত জার্নাল বিষয়ক সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপগুলো হয়ে থাকে, যার জন্য মনে হয় যে আমার সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে একটা গবেষণাধর্মী প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় বলা যায়। মানে সব সময় হচ্ছে গবেষণার থাকে। রিসার্চ জার্নালের কথাটা শুনছিলাম, এবং আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ে ফাইনাল ইয়ারে যে সমস্ত স্টুডেন্টস বা মাস্টার্সে থাকে তাদের থিসিস সুপারভাইজ করতে হয়, তারপরেই করতে হয়। তা আপনার এই থিসিস সুপারভাইজেশনের ক্ষেত্রে যারা শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে এক ধরনের আন্তঃসম্পর্কের জায়গাটা তৈরি হয়, সেই সম্পর্কেও জানতে চাই যে এই প্রক্রিয়াটা আসলে কীরকম। এটাও আছে, চলমান আছে। আমাদের আসলে মাস্টার্স প্রোগ্রামের পর একটা সেমিস্টার হচ্ছে গবেষণাপত্র নিয়ে কাজ করা। যারা ভালো রেজাল্ট করে ওই সমস্ত শিক্ষার্থীরাই মূলত এই কাজটা করার জন্য অনুমোদন প্রাপ্ত হয় বা পারমিশন পায়। খুবই ভালো শিক্ষার্থীদেরকে আমাদের সঙ্গে গবেষণার সংযুক্ত করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা জানি যে গবেষণার একটা নিরন্তর প্রক্রিয়া জারি থাকে, তো সময়ান্তে গবেষণার পরিধি, কলেবর এবং হচ্ছে বিষয়বস্তু চেঞ্জ হয়। একেবারে রিসেন্টলি আপনি কোন বিষয় নিয়ে কাজ করছেন, গবেষণামূলক কাজ? এটাও আসলে যেহেতু আমার গবেষণার মূল বিষয় হচ্ছে অঞ্চল ভিত্তিক বাংলাদেশের যে নিম্নবিত্ত মানুষ, নিম্ন বর্গের মানুষের জীবনযাত্রার উপর, যেহেতু সমুদ্র উপকূল একটা প্রতিকূল অঞ্চল, ওখানকার মানুষ আসলে এই সমতলের চেয়েও অনেক বেশি মানে দুর্যোগপূর্ণ জায়গায় বসবাস করে। জীবনে কোনো আসলে নিশ্চয়তা নেই, অরক্ষিত যেমন জনপদ, অরক্ষিত তাদের জীবন। তো শুধুমাত্র সমুদ্র উপকূলবর্তী নয়, আমার সারা দেশ জুড়ে যে নিম্ন অঞ্চলের মানুষের জীবনের যে সংগ্রাম, তাদের যে বেঁচে থাকা, তাদের যে মৌলিক অধিকার, সেগুলো বিষয়ে মূলত আমার লেখালেখি। তবে আমি একটা অঞ্চলে, যে চট্টগ্রাম অঞ্চলের যে মাল্টিডিসিপ্লিনারি বা মাল্টিকালচার যে হয়ে উঠেছে প্রাচীন সময় থেকে, আমরা তো জানি সাধারণত যে তৎকালীন সময়ে হচ্ছে, প্রাচীন সময়ে এই বাংলাদেশে যে বাইরে থেকে যারা আসবে তাদের প্রবেশের পথ ছিল যে সমুদ্র বন্দর। বাংলাদেশের প্রাচীন সমুদ্র বন্দর চট্টগ্রাম অঞ্চলে এই অবস্থিত। তো এখানে বাইরে থেকে বিভিন্ন দেশের মানুষ যেমন এসেছে ব্যবসার জন্য, তারপরে ইংরেজরা এসেছে, পর্তুগিজরা এসেছে, আরবীয়রা এসেছে, ইরানিরা এসেছে, বিভিন্ন
যার ফলে ওইখানে একটা মাল্টি কালচার এবং মাল্টি জনপদ তৈরি হয়েছে, ভাষার ক্ষেত্রে যেমন সংস্কৃতির ক্ষেত্রে তেমন। ওই ভাবনাটা নিয়ে মূলত আমি এখন কাজ তার মানে করছি। হচ্ছে একটা ইন্টিগ্রেটেড এবং ইন্টারডিসিপ্লিনারি রিসার্চের সঙ্গে আপনার ইনভলভমেন্ট আছে। এটাই। আমি একটু মানে কমন একটা বিষয় যে আমরা আসলে রিসার্চ গ্রান্টের কথা বলে থাকি। তো রিসার্চ গ্রান্টের ক্ষেত্রে অন্যান্য জায়গায় যেমন সোশ্যাল সায়েন্স বা পিওর সায়েন্সের যে ব্যাপারগুলো, লাইফ সায়েন্স বা হেলথ সায়েন্সের ব্যাপারে ফান্ডিংয়ের বিষয়টা একটু সহজ, কিন্তু আমাদের যারা পারফর্মিং আর্টস নিয়ে কাজ করছে অথবা একেবারেই লিটারেচার বেসিসে যারা কাজ করছে, তাদের ক্ষেত্রে এই রিসার্চ ফান্ডিংয়ের যে ক্রাইসিসগুলো, এইটা আপনি আসলে কিভাবে দেখেন বা আপনি কি ফেস করেছেন ফান্ড ক্রাইসিসের বিষয়টা? অবশ্যই, আসলে বিশেষ করে যেহেতু বাংলা সাহিত্যের গবেষণার বিষয়টাই আমার কাছে আজকের আমন্ত্রণ জানিয়েছেন আপনারা, সেখানে আমার হচ্ছে আমি মেনলি বলতে এসেছি যে বিশেষ করে লিটারেচারের ক্ষেত্রে, বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে যে গবেষণাগুলো হয়, তো অনেকে এটা নিয়ে মানে একটা নেতিবাচক ধারণা পোষণ করেন যে কপি পেস্ট টাইপের এই ধরনের, যেহেতু অন্য ডিসিপ্লিনের গবেষণাটাও ওরকম না, ওখানে অনেকগুলো কেস স্টাডি থাকে আর ফিল্ড ওয়ার্কের বিষয়টা থাকে। আমরা সাধারণত লিটারেচারে যে কোনো বড় লেখকের উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, ওখানে কোনো একটা বিষয়কে আমরা গবেষণায় সংযুক্ত করে গবেষণার ওখান থেকে মূল বিষয়গুলো বের করে নিয়ে আসার চেষ্টা করি, নিজের একটা আইডিয়া ক্রিয়েট করার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে আসলে বাংলা ভাষা ও সাহিত্যের বিষয়, সেখানে ফান্ডিং বিষয়টাই আসলে মানে কল্পনা করা যায় না আর কি, ফান্ড পাওয়া। আমি যে জিনিসটা একটু আপনার সঙ্গে যুক্ত করতে চাই সেটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে। ধরেন যে যে কোনো সেক্টরের রিসার্চের যে একদম প্রিলিমিনারি বা একদম বেসিক এলিমেন্টগুলো আছে, সেখানে আমরা লক্ষ্য করি যে আমাদের যে গবেষণা প্রক্রিয়াটা, অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের গবেষণার পদ্ধতিগত জায়গা আলাদা এবং আর্টসের বা পারফর্মিং আর্টস বা অন্য ডিসিপ্লিনের জায়গাটা আলাদা। সেক্ষেত্রে বৈচিত্র্য থাকবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমি এটাও লক্ষ্য করেছি যে এক ধরনের অবমূল্যায়ন করা, একটু ডিসক্রিমিনেশন করা, যে ওরা তো কপি পেস্ট করছে, এরকম করছে, কিন্তু আসলে আঙ্গিকগত বা কাঠামোগত জায়গাগুলো কিন্তু একেবারেই আলাদা। কারণ আমি লাইফ সায়েন্সের একটা বিষয় নিয়ে বা স্ট্যাটিস্টিক্সের একটা বিষয় নিয়ে বা পারফরমেটিভ সোশ্যাল সায়েন্সের একটা বিষয় নিয়ে যখন আলোচনা করব, সেটার তো আমি পণ্ডিত নই, কিন্তু আমি যখন বাংলা সাহিত্য নিয়ে করব বা সংস্কৃতি নিয়ে করব, তখন কিন্তু আমার কাছে সেটার একটা জবাব থাকে। তো মোট কথা হচ্ছে যে ইন্টারডিসিপ্লিনারি রিসার্চের ক্ষেত্রে বা আমি যেই সাবজেক্ট বা টপিক নিয়ে করছি না কেন, সামগ্রিকভাবেই তো বাংলাদেশে একাডেমিক পর্যায়গুলোতে এটা একদম রূঢ় বাস্তবতা। সরকারি বিশ্ববিদ্যালয়েও ফান্ডের ক্রাইসিস আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। এটাকে ইনজেনারেট করা, এটাকে ভাইব্রেন্ট করাও একটা মুশকিলের জায়গা আছে, যেহেতু আমাদের ফিনান্সিয়ালি আমাদের স্ট্রেনটা অনেক কম। সেই প্রতিবন্ধকতাগুলো আমরা আসলেই ফেস করে থাকি। তো আমি এখানে একটু সংযুক্ত করি, যেমন আমার বিশ্ববিদ্যালয়ে অবশ্য ফান্ড আছে যে রিসার্চ ওয়ার্ক করার জন্য, শিক্ষকদের জন্য বিশাল অঙ্কের ফান্ড দেওয়া আছে, যে তারা এখান থেকে ফান্ড নিয়ে কাজ করতে পারবেন। এই সুবিধাটা খুবই চমৎকার। এটা আসলে মানে এখনকার বিশ্ববিদ্যালয়গুলোতে এটা দরকার, একেবারেই দরকার হয়। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। আমার কাছে যে বিষয়টি এখন মনে হচ্ছে যে ভাষা এবং সংস্কৃতি গবেষণার ক্ষেত্রে ইন্টারডিসিপ্লিনারি এবং কম্পারেটিভ লিটারেচার একটা সংযোগ আছে, বা এই যে আন্ত বিষয়কতার ব্যাপারটি, এটির গুরুত্ব আসলে কতটুকু? অবশ্যই এটার গুরুত্ব অত্যধিক আমি বলবো, কারণ কম্পারেটিভ লিটারেচার বিষয়টা খুবই জরুরি। কারণ এই যে আদান প্রদানের মধ্য দিয়ে কিন্তু সংস্কৃতির বিকাশটা আসলে সুস্পষ্ট এবং দ্রুততর হয় আমি মনে করি। এর মধ্য দিয়ে যদি আমাদের যে আদান প্রদানটা হবে, ভাবনা চিন্তার আদান প্রদানের মধ্য দিয়ে কিন্তু আমরা আরও বেশি আধুনিক এবং আন্তর্জাতিকতায় মানে ইন্টারন্যাশনাল হতে পারি। তো আজকের সময়ের জন্য আমার মনে হয় এটা অত্যন্ত জরুরি। ম্যাম, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব, আবারও আমাদের বিরতির পরে আমরা আমাদের আলোচনা আবার ফিরে আসব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডেটাস্কেপ রিসার্চ রাউন্ড আপ পাওয়ারড বাই মারনেট। আপনাদের সাথে আছে আমি তরু শাহরিয়ার স্বর্গ। নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসব। তবে বলতে চাই, যারা নতুন রিসার্চ করতে আগ্রহী এবং রিসার্চের সঙ্গে সম্পৃক্ত হতে চান, তাদের জন্য কিন্তু ডেটাস্কেপের নতুন একটি প্রজেক্ট শুরু হয়েছে, যেটির নাম হচ্ছে মারনেট। মারনেট হচ্ছে মনিটরিং, ইভালুয়েশন, রিসার্চ নেটওয়ার্ক তৈরির একটি প্ল্যাটফর্ম। আপনি কিন্তু যুক্ত হতে পারেন আমাদের সঙ্গে। আপনার রিসার্চ কোয়ালিটি, আপনার রিসার্চ ইনহ্যান্সমেন্ট করার জন্য আমরা দিচ্ছি বিশেষ ট্রেনিং।
গবেষণার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। উচ্চশিক্ষা কিংবা চাকরির ক্ষেত্রে এগিয়ে থাকতে হলে নিজের নামে কিছু পাবলিকেশন থাকা অত্যন্ত জরুরি। অধিকাংশ ক্ষেত্রে পর্যাপ্ত দক্ষতা, সঠিক দিক নির্দেশনা এবং একটি দক্ষ টিমের অভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয় না। মার্নেট দিচ্ছে দলগতভাবে পাবলিক হেলথ, নিউট্রিশন, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন, লাইভলিহুড এবং এডুকেশন সহ 100টিরও বেশি থিম এবং সাব থিমে অথর এবং কো অথর হিসেবে গবেষণায় অংশগ্রহণের সুযোগ, যেখানে থাকছে মেটা অ্যানালাইসিস, লিটারেচার রিভিউ, কোশ্চেনিয়ার ফরমেশন, ডেটা অ্যানালাইসিস, ম্যানুস্ক্রিপ্ট প্রিপারেশন এবং রেফারেন্সিং এর মতো 10,000 টাকার সমমূল্যের 5টি কম্প্রিহেন্সিভ ট্রেনিং। তাছাড়াও গবেষণার প্রতিটি ধাপে থাকছে নিয়মিত মেন্টরশিপ, যেখানে আপনাকে অভিজ্ঞ প্রশিক্ষক এবং গবেষক দ্বারা নিয়মিত হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়াও থাকছে মার্নেটের ফ্রি মেম্বারশিপের সুযোগ, যা আপনাকে বাংলাদেশের বিভিন্ন গবেষক এবং নেটওয়ার্কের সাথে যুক্ত হতে সহায়তা করবে। আর সবচেয়ে বড় কথা, নির্বাচিত 5টি আন্তর্জাতিক জার্নালে রয়েছে ফ্রি পাবলিকেশনের সুযোগ। এছাড়া আপনার পছন্দ মতো আন্তর্জাতিক ইন্ডেক্স জার্নালে গবেষণা প্রকাশের সহায়তা তো থাকছেই। তাই আর দেরি না করে এক্ষুনি রেজিস্ট্রেশন করুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও আমন্ত্রণ বিজ্ঞাপন বিরতির পর। আপনারা আছেন ডেটাস্কেপ রিসার্চ রাউন্ডআপ পাওয়ার্ড বাই মারনেটে। আজকে আমাদের সঙ্গে আছেন অতিথি ডক্টর হামিদা বেগম, যিনি বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়। চলুন আমাদের পডকাস্টে আবারও ফিরে যাই। ম্যাম, বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। ম্যাম, একটা বিষয় একটু জানতে চাই, যেটি হচ্ছে যে বাংলা ভাষা ও সাহিত্যের বিস্তর গবেষণার উপাদান রয়েছে, জায়গা রয়েছে। আপনি আসলে এই সময় এসে কি মনে করেন যে কোন কোন উপাদানগুলো এখনো গবেষণায় বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে অনাবিষ্কৃত রয়েছে? ধন্যবাদ। আসলে আমি খুব বিনয়ের সাথে বলতে চাই, আমি সেরকম বড় কোনো গবেষক হয়ে উঠিনি বা হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার যে বিভিন্ন আর্টিকেলগুলো, জার্নাল আর্টিকেলগুলো লিখতে গিয়ে বা পড়াতে গিয়ে আমার মনে হয়েছে যে বাংলা সাহিত্যের যে বিষয়টা আমি আগে বলেছি, যে আমরা যে কাজগুলো করি, যে বিভিন্ন মানে আমাদের প্রধান উপন্যাসিকদের বা প্রাবন্ধিকের বা গদ্য সাহিত্যের তাদের লেখাগুলোর উপরেই কোনো একটা বিষয়বস্তুকে অবলম্বন করেই আমরা গবেষণার মধ্য দিয়ে সেগুলোকে মানে নতুন কোনো জায়গা বা রিপ্রেজেন্টেশন করার চেষ্টা করি। তবে আমার এই ক্ষেত্রে মনে হচ্ছে যে আরও ডেভেলপ করার জন্য, মডার্ন করার জন্য, যে বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে বলছি যে আমাদের ডিজিটাল হিউম্যানিটিস বিষয়টা সংযুক্ত করা দরকার, যে যেন টেক্সট মাইনিং বা যে সার্চ দিলেই আমরা যে কোনো তথ্য পাচ্ছি না, যে যেন সেটা আমরা বের করে নিয়ে, এটা কাইন্ড অফ এক ধরনের প্রিজার্ভেশনের জায়গা থাকতে পারে, এরকম কিছু। ওটা আমাদের আসলে ইনস্টিটিউশনে বা প্রতিষ্ঠানে এই ধরনের একটা কোর্স চালু করা দরকার বলে আমার মনে হয়। যে কেন বাংলা ভাষার সাহিত্যের যেহেতু টার্নিটিনের বিষয়টা তো পিছিয়ে আছে, আমরা প্লেগারিজমের বিষয়ের কথা বলছি, যে এই বিষয়ে এই জায়গাগুলোকে আসলে স্পষ্ট বা ক্লিয়ার করা দরকার বলে আমার মনে হয়, যে যাতে বাংলা ভাষা ও সাহিত্যে যারা গবেষণা করছেন, হ্যাঁ অনেক ভালো ভালো গবেষণা হয়েছে যেগুলো আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করি বা শিক্ষার্থীরা পড়ে, কিন্তু আমার মনে হয় অন্যান্য ডিসিপ্লিনের সাথেও আমাদের একটা কম্পিটিশন হওয়া দরকার। এই কম্পিটিশন তো আমার মনে হয় সাহিত্য যেহেতু যে একটা বিষয় আমার প্রাসঙ্গিকভাবে চলে আসছে, যে মোদ্দা কথা হচ্ছে যে হাই ইম্প্যাক্ট রিসার্চ জার্নালের কথা আমরা শুনছি। তো অন্যান্য সেক্টরে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টরে হাই ইম্প্যাক্ট রিসার্চ জার্নালের যে ভ্যালুসটা আছে বা গুরুত্বটা আছে, সেখানে কিন্তু তারা প্রুভ করছে। বাট কলা অনুষদের ক্ষেত্রে এটার কিন্তু ঘাটতি রয়েছে। আসলে আমরা এই ক্ষেত্রে মানদণ্ড নির্বাচন কিভাবে করব যে আমার এই রিসার্চ জার্নালটা একটা হাই ইম্প্যাক্ট জায়গা তৈরি করবে? আমরা কিছু উদাহরণ দিতে পারি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উদাহরণ আসতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উদাহরণ, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আসতে পারে। কিন্তু স্পেসিফিকভাবে এই কলা অনুষদের জার্নালের ক্ষেত্রে যে হাই ইম্প্যাক্টের ব্যাপারটি নিয়ে যে একটা হাইপ উঠেছে, সেই জায়গায় কি আমরা পিছিয়ে আছি, এরকম কিছু মনে হয় আপনার? সেটা আমি বাংলা ভাষা ও বাংলা সাহিত্যের ক্ষেত্রে আমি বলতে পারবো যে পিছিয়ে তো আছি। তবে কলা অনুষদে যেহেতু সোসিওলজি বা সাইকোলজি বা আরো ইকোনমিক্স ওই ক্ষেত্রে আমি যাব না। আমি শুধু আজকে সাহিত্য এবং ল্যাঙ্গুয়েজ
বিষয়টা লিটারেচার এগুলো নিয়ে। হ্যাঁ, এটার ক্ষেত্রেই বলবো যে আমাদের আরো ডেভেলপ করা উচিত, আমাদের আরো প্রযুক্তির সাথে সংযুক্ত হওয়া দরকার। আপনি খুবই চমৎকার করে বলছিলেন যে ডিজিটাল হিউম্যানিটিস একটা ব্যাপার, এটা আসলে কাইন্ড অফ টুলস, কাইন্ড অফ প্রিজার্ভেশন, কাইন্ড অফ সেফটি, কাইন্ড অফ হচ্ছে সোর্সিং করা একটা জায়গা। তা আমি এই প্রসঙ্গটাতে আসতাম, প্রাসঙ্গিকভাবে চলে আসলো প্রশ্ন না করার আগেই, সেটা হচ্ছে যে আমরা আসলে লিটারেচার নিয়ে বা ল্যাঙ্গুয়েজ নিয়ে বা কালচার নিয়ে যারা গবেষণা করছি তাদের ক্ষেত্রে টুলস ব্যবহার করার ক্ষেত্রে আপনি টার্নিটিনের কথা বলছিলেন, এআই টুলসের কথা আছে, বিভিন্ন ধরনের টুলস আছে। এই টুলস ইউজ করার ক্ষেত্রে অনেকের এক ধরনের অনীহা আছে, একটু পশ্চাৎপদতার ব্যাপার আছে, একটু ব্যাকডেটের ব্যাপার আছে। তো আপনার কি কাছে একজন গবেষক হিসেবে কি মনে হয় যে এই সময় এসে সেই পশ্চাৎপদতার জায়গা কি ভাঙা উচিত বা এই শিকলটাকে ভেঙে? অবশ্যই ভাঙা উচিত। কোনো কিছুই আমার মতে এই সময় এসে পশ্চাৎপদ থাকা উচিত না। মানে আমাদের যে বিষয়টা পিছিয়ে পড়া, যেহেতু আমরা আসলে পিছিয়ে পড়াই জাতি এক ধরনের, আমাদের উৎসটা তো পেছন থেকে আসা, কিন্তু ডেভেলপের জায়গাটা যেহেতু এখন বিশ্বমানের সব কিছুই হাতের মুঠোয়, যেটা আমরা বলি খুবই সিম্পল একটা কথা। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই যে লিটারেচারের ক্ষেত্রে, বিশেষ করে বাংলার ক্ষেত্রে আমি বলছি, ইংরেজি লিটারেচার বা অন্য লিটারেচারের কথা আমি বলছি না। যেমন আমার ডিপার্টমেন্টের ভিশন হচ্ছে যে বাংলা ভাষা ও সাহিত্যে আন্তর্জাতিক নেতৃত্ব ও স্বীকৃতি অর্জন, যেন আন্তর্জাতিকতা আমরা ছড়িয়ে পড়তে পারি। যে এই যে বাংলা সাহিত্যের ভেতরেও কিন্তু মানে ব্যাপকতা রয়েছে, ব্যাপকতা আছে, যে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে পড়ার মতো একটা বিষয় যে আমাদের ভাষার যে রিকগনিশনটা যেটা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, আমাদের 52 যে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটটাই যদি বলি, সেটির একটি সামগ্রিক জায়গায় কিন্তু সমগ্র বিশ্বে কিন্তু একটা স্ট্রং রিকগনিশন আছে, কিন্তু সেইটাকে আমরা আসলে উপলব্ধি করা, এটাকে আরো সিগনিফিকেন্ট করা, এটাকে তাৎপর্যপূর্ণ করে তোলা, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আপনি খুব চমৎকার করে এই বিষয়টা বলছিলেন যে একটা আর্কাইভেবল যে ভ্যালু বা আর্কাইভ করার ভ্যালু বা আর্কাইভের যে প্রসিজারটা, এবং এটাকে সংরক্ষণ করে পরবর্তী প্রজন্মের জন্য প্রিজার্ভেশন এবং এটাকে ছড়িয়ে দেওয়ার জায়গাটা, এটার ব্যাপকতাটা আমরা আসলে কোনোভাবে অস্বীকার করার জায়গা নেই। যেহেতু আমি বলতে চাই আরেকটা বিষয়, যেমন বিভিন্ন ভাষার যে স্ট্রাকচারটা, সেক্ষেত্রে বাংলার স্ট্রাকচার কিন্তু বাংলার যে ফনিমগুলো আছে যে ওটাও কিন্তু অনেক ডিফারেন্ট। ওটা নিয়েও কিন্তু গবেষণা হতে পারে, যে বিভিন্ন চীনা বা জাপানিজ বা অন্য ইংরেজি তো আছে, সেটা না হয় বাদ দিলাম, অন্যান্য ফ্রেঞ্চ যে ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে আমরা মানে পড়াশোনা করি বা শিখি, তো সেক্ষেত্রেও কিন্তু একটা গবেষণা হতে পারে। এবং একটা চমৎকার ব্যাপার, এই যে ফনেটিক্সের কথা বলছেন বা যে বিষয়গুলো বলছিলেন, বর্ণ ধ্বনি সবকিছু মিলে একটা খুবই চমৎকার গবেষণা হয়েছে। এটি আমার যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই। মহর্ষি কলিম খান এবং রবি চক্রবর্তী, তারা কিন্তু এই যে বর্ণমালার যে পরিচয় ভিত্তিক যে একটি জায়গা আছে, এবং সামগ্রিক নট অনলি আমাদের এই সাবকন্টিনেন্টের জায়গা না, সমগ্র বিশ্বের ভাষার সঙ্গে বাংলা ভাষার বর্ণ এবং ধ্বনিগত যে সমষ্টির জায়গাটা আছে, সেটা কিন্তু একদম রিলেভেন্ট জায়গায় দেখিয়ে দিচ্ছেন। চমৎকার একটি গবেষণালব্ধ কাজ। আমার কাছে মনে হয় যে রবীন্দ্রনাথ পরবর্তী সময়, রবীন্দ্রনাথের কাজটা তো আসলে চলমান ছিল, যে ব্যাকরণগত জায়গা এবং হচ্ছে যেটির ডিকশনারির যে জায়গাটা ছিল, সেটির পরবর্তী সময় এবং পূর্ণাঙ্গভাবে মহর্ষি কলিম চক্রবর্তী এবং রবি চৌধুরীর যে রবি চক্রবর্তী এবং কলিম খান, দুঃখিত, তাদের যে গবেষণার জায়গাটা আছে, এইটি যদি আমরা একটু ছুঁয়ে যেতে পারি, এটা আমার কাছে মনে হয় যে একাডেমিক জায়গা থেকে এবং রিসার্চের জায়গা থেকে অনেক বড় ইম্প্যাক্ট তৈরি করবে। অবশ্যই। আমরা নানান প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম। আজকের পডকাস্টটা একটু ভালো লাগছে, কারণ একেবারে আমার অরিয়েন্টেড জায়গা, যেহেতু আমি লিটারেচারের স্টুডেন্ট, লিটারেচারের শিক্ষক। তো যেটি বলতে চাচ্ছিলাম যে ম্যাম, আপনি দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মানেই হচ্ছে আপাদমস্তক নিরন্তর গবেষণায় নিজেকে ব্যাপৃত রাখা, সাধিত করার জায়গা রয়েছে। একজন তুলনামূলকভাবে একটু অগ্রজ গবেষক, আপনি বারবারই বলছিলেন বিনয়ের সঙ্গে যে আপনি অনেক বড় গবেষক নন, কিন্তু আপনি যে কাজ করেছেন সেই কাজ কিন্তু সেটি বলে না, কারণ কাজে হচ্ছে মানুষের সাক্ষরতার জায়গা রাখে। আপনি রিসার্চ জার্নাল সম্পাদনা করছেন, বিভাগীয় পর্ষদে সম্পাদনা করছেন, দেশের বাইরেও কাজ করছেন, সেটিও আমরা শুনবো। তো যারা একেবারে নতুন গবেষক আছে, যারা গবেষণা শুরু করতে চায় সাহিত্য নিয়ে, ভাষা নিয়ে, সংস্কৃতি নিয়ে, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কি, বা কিভাবে তারা শুরু করতে পারে? ধন্যবাদ। নতুন গবেষকদের উদ্দেশ্যে আমার এটাই অনুরোধ থাকবে
তাদের কাজটা যেন সুস্পষ্ট তথ্যভিত্তিক হয় এবং ডিজিটাল হিউম্যানিটিসের কথা যেটা বললাম সেই বিষয়ে তারা যেন পদক্ষেপ নেয়, মানে ওই বিষয়গুলো পশ্চাৎপদ যে গবেষণার কাজ, আমি সাহিত্যের ক্ষেত্রে বলছি এবং বাংলা সাহিত্যের ক্ষেত্রেই বলি, যেহেতু আমি এই বিষয়ে নিজেকে সবসময় আগাগোড়াই সম্পৃক্ত রেখেছি। তো সেক্ষেত্রে বলবো যে এই ফিল্ডটা আমার এই বাংলা সাহিত্যের গবেষণার ক্ষেত্রটাকে যারা ডেভেলপ করতে চান, উন্নত করতে চান, তাদেরকে অবশ্যই প্রযুক্তিকেও সংযুক্ত করতে হবে। প্রযুক্তি সংযুক্ত করা মানে আমি বলছি যে ওই যে হিউম্যান ডিজিটাল কথা বললাম না, সেই বিষয়গুলো তাদের জানতে হবে, মেথোডোলজির বিষয়ে যথেষ্ট এক্সপার্ট হতে হবে, আর যে ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রগুলো সম্পর্কে যথেষ্ট মানে ক্লিয়ারলি তাদের কনসেপশনটা তৈরি হতে হবে। অবশ্যই পড়াশোনা করতে হবে। পড়াশোনার করার মধ্য দিয়ে কিন্তু আমি মনে করি একজন গবেষক হওয়া সম্ভব। যে গবেষণার যে সিড বা সেটা কিন্তু আমার মনে হয় প্রচুর পড়াশোনার ভেতর থেকেই আসে। তো আমি এইটাই বলতে চাই যে গবেষণার সঙ্গে আমার মনে হয় প্রাতিষ্ঠানিকভাবে হোক বা একাডেমিক প্রতিষ্ঠান হোক বা গবেষণা প্রতিষ্ঠান হোক অথবা নিজের আগ্রহ থেকেই হোক, আমার মনে হয় প্রত্যেক মানুষেরই, আমি যদি জেন্ডার ভিত্তিক বলি, আমি মনে করি বাংলাদেশের নারীদের প্রত্যেকেরই গবেষণা করা উচিত। আমার পিএইচডি করার পর আমার এটাই মনে হয়েছে যে পিএইচডি আসলে এমন একটা মানে চলমান যাত্রা যেটা মানুষকে আসলে পুরোপুরি মানুষ করে তোলে, মনুষ্যত্ববোধ তৈরি করে দেয় আমাদের মধ্যে, যার জন্য যে কিছু নেতিবাচক বিষয় থাকে না মানুষের অভ্যাসের ভেতর, মানুষ ওগুলো থেকে মুক্ত হয়ে ওঠে এবং মানুষের মধ্যে মানুষের জন্য কাজ করার একটা ভাবনা তৈরি হয়। গবেষণার নিরন্তর প্রক্রিয়া তাকে অনেক বেশি পরিশুদ্ধ করে তোলে, বিশুদ্ধ করে তোলে এবং মানুষের মতো মানুষ করে তোলে। আসলে খুবই চমৎকার একটা পারসেপশন আমার কাছে মনে হলো, কারণ আমি যেটি ভাবি সবসময় যে গবেষণার যে ফলাফল বা যে রেজাল্টটা আসে এটি একটি কাঠামোগত জায়গায়, এটি হয়তোবা বস্তুগতভাবে কখনো দেখা যায়, ইমপ্লিমেন্টেশন হলে দেখা যায়, কিন্তু আপনি যে কথাটি বললেন সেটি হচ্ছে একেবারেই ফিলোসফিক্যাল একটা থট, একটা পিউরিফিকেশন আছে, এক ধরনের কি বলে এটাকে ইন্টারপ্রিটেশন আছে। তো আরেকটি ভিন্ন প্রসঙ্গ একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে গবেষণার ক্ষেত্রে তরুণদের এগিয়ে থাকার ক্ষেত্রে বেশ কিছু গুণাবলী বা দক্ষতা অর্জন করার জায়গা রয়েছে। কোলাবোরেশন এবং টিম ওয়ার্ক, এটা গবেষণার ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ? এটা তো অবশ্যই গবেষণার একটা অন্যতম দিক, যে টিম ওয়ার্কটা, কোলাবোরেশন, সব এই দুটা এখন আমি যেটা বলছি যে এই সময় গবেষণার ক্ষেত্রে আমার মনে হয় এই টিম ওয়ার্ক বা সেমিনার, ওয়ার্কশপ এগুলো ছাড়া আমার মনে হয় গবেষণায় পরিপূর্ণতা সেরকম আসে না, সেটা সাহিত্যের ক্ষেত্রে হোক বা অন্য ডিসিপ্লিনের ক্ষেত্রে হোক, যেখানেই হোক না কেন। আর এই গবেষণার মূল উদ্দেশ্যই হচ্ছে আসলে এটা যে নতুন কিছু তৈরি, মানে নতুন কিছু জানানো, যেটা নতুন কিছু ক্রিয়েট করা বলা যায়, যে আমি আমার মধ্যে যে নতুন ধারণাটা তৈরি হলো, ভাবনাটা তৈরি হলো, সেই ভাবনাটাকে আসলে প্রমোট করা। হ্যাঁ, এটাই। গবেষণার যে মৌলিকত্ব রয়েছে সেই মৌলিকত্ব বজায় রাখার জন্য একজন গবেষকের আসলে কি করা উচিত? এটা তো আমি আগে বললাম যে প্রচুর পড়াশোনা করতে হবে, তথ্যগুলো অথেন্টিক হতে হবে, আর যত অতিরিক্ত তথ্যসূত্র সংযুক্ত না করে গবেষকের মূল্যায়নটা যেন সেখানে বেশি পরিমাণে থাকে, আর ব্যক্তিগত যে মূল্যায়ন সেটা যেন সংযুক্ত করেন, মানে একেবারে রিসার্চটাকে প্রিসাইজ করে নিয়ে আসা। আমি একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছে, শেষ একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে একজন গবেষক হিসেবে আপনি ভবিষ্যৎ প্রজন্মের কাছে বা ভবিষ্যতে আপনার কি কি প্রত্যাশা আছে নবীন গবেষকদের ক্ষেত্রে, এবং আপনার আসলে কি করবার আছে? আমি তো চাই আসলে পুরো প্রতিষ্ঠানটাই গবেষণাধর্মী হোক এবং প্রত্যেক গবেষক, যারা আমি যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানে আছে, সেখানে প্রত্যেক শিক্ষকই গবেষণা করুক এবং গবেষণার মধ্য দিয়ে তাদের যে শিক্ষার মানটাকে ডেভেলপ করুক, আর অনেক বেশি নতুন নতুন তথ্য সংযুক্ত করুক, যেন একটা ধারার মধ্যে পড়ে না থাকুক যে বছর পর বছর আমি একই রেফারেন্স ইউজ করছি। এটা না করে মানে
সারা বিশ্বের সেটা শুধুমাত্র লিটারেচার বলে নয়, লিটারেচারের সাথে অন্য আরও সায়েন্স, আমি যেটা বললাম যে প্রযুক্তি সংযুক্ত করা, প্রযুক্তির ব্যবহার, তারপর হচ্ছে যে অন্য ডিসিপ্লিনে যদি ওই কালচার থাকে সেই কালচারটাকেও নিয়ে আসা, শুধুমাত্র নিজস্ব যে বিষয় সেখানে ভিতরে যেন তারা সংযুক্ত না থাকে এবং প্রত্যেকেই গবেষক হোক, আমার এটাই প্রত্যাশা। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ডেটাস্কেপ রিসার্চ রাউন্ড আপ পাওয়ার বাই মারনেটে এসে সময় দেওয়ার জন্য। আশা করি আজকের যে আলোচনা হলো সেখান থেকে যারা নতুন গবেষক আছে বা আমাদের যারা নির্দিষ্ট শ্রোতা আছে, দর্শক আছে, তারা কিছুটা হলেও উপকৃত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাকেও অশেষ ধন্যবাদ আমাকে এই সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ ম্যাম। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ছিলেন ডেটাস্কেপ রিসার্চ রাউন্ড আপ পাওয়ার্ড বাই মারনেটের পডকাস্টে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি তরু শাহরিয়া স্বর্গ। আশা করি আমাদের পডকাস্টটি আপনাদের ভালো লেগেছে। যারা গবেষণায় আগ্রহী এবং গবেষণা করতে চান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা ফ্রিল্যান্স গবেষক আছেন, তারা কিন্তু মারনেটের এই প্রজেক্টের সাথে যুক্ত হতে পারেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন মারনেটের, সঙ্গে থাকুন ডেটাস্কেপের।